আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের ডেমনস্ট্রেশনে সবাইকে স্বাগতম। অবজেক্টিভ: আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বিভিন্ন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা। তবে আমরা বর্তমানের পুরো সিস্টেমকে অনলাইনে নিয়ে আসছি না, আমরা সিস্টেমটিকে শুধু ডিজিটালাইজ করতে যাচ্ছি। আমাদের পুরো প্রসেসটি বোঝার জন্য চলুন কম্পেয়ার করা যাক কারেন্ট সিস্টেম এবং আফটার ডিজিটালাইজেশন সিস্টেমের। ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার যদি ডিজিটালাইজ করা না হয়, সেক্ষেত্রে কোনো একটি স্টুডেন্ট বা পেশেন্ট যদি মেডিকেল সেন্টার থেকে কোনো সার্ভিস নিতে চায়, সেক্ষেত্রে মেডিকেল সেন্টারে ওই পেশেন্টের অ্যারাইভ থেকে শুরু করে তার অথেন্টিকেশন, ডক্টরের কনসালটেশন, প্রেসক্রিপশন, মেডিসিন প্রোভাইড সব কিছুই ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে এবং সকল ডেটাই ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে, যেটি একটি প্রবলেম। সো এই প্রবলেমের সলিউশনের জন্য মেডিকেল সেন্টারকে ডিজিটালাইজ করা অত্যন্ত জরুরি। এবারে আমরা দেখব আমাদের সিস্টেমটি কিভাবে কারেন্ট সিস্টেমকে ডিজিটালাইজ করতে পারে। তো এই আমাদের প্ল্যাটফর্মটি তৈরির আগে আমরা আমাদের ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারের অথরিটির সাথে অনেকবার আমরা ডিসকাশন করেছি যে কিভাবে একটি ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারকে ডিজিটালাইজ করা যায়। তো এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পুরো সিস্টেমটিকে অনলাইনে ট্রান্সফার না করে সিস্টেমটিকে ডিজিটালাইজ করায় ফোকাস করব। সেক্ষেত্রে আমাদের সিস্টেমটি ফিজিবল অ্যান্ড সাস্টেনেবল হবে। ডিজিটালাইজেশন বলতে আমাদের মূল টার্গেটই হচ্ছে যত ম্যানুয়াল এন্ট্রি ছিল সেগুলোকে ডিজিটালাইজ করা, অর্থাৎ কোনো ম্যানুয়াল এন্ট্রি আর থাকবে না। আমাদের ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে 7টি ডিফারেন্ট ইউজার রোল রাখা হয়েছে, যেমন ডক্টর, স্টুডেন্ট, টিচার, ডিসপেন্সারি অফিসার, অ্যাডমিন স্টাফ, সেকশন অফিসার। সো এদের রোল অনুযায়ী এদের কাজও ভিন্ন ভিন্ন। আমরা ওয়েবসাইটটি তৈরি করার জন্য ফ্রন্ট এন্ডে ইউজ করেছি রিয়াক্ট জেএস, টেইলন সিএসএস, এছাড়া সিঙ্কফিউশন লাইব্রেরি। ব্যাক এন্ড হিসেবে আছে স্প্রিং বুট, ডেটাবেস হিসেবে মাইস্কুয়েল। এআই এর জন্য আমরা পাইথন ইউজ করেছি, পাইথনের পাইটর্স ইউজ করে আমরা এনএলপি এবং ডিপ লার্নিংয়ের মাধ্যমে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক মডেল এস্টাবলিশ করেছি। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে এপিআই ইউজ করেছি, যেমন জিমিনি এআই এপিআই, হাগিং ফেস মডেলের ফ্লাস্ক এপিআই, এগুলো আমরা ইউজ করেছি। আর মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করেছি সেন্ট্রি। পুরো সিস্টেমটি স্কেলেবল, মেইনটেনেবল এবং রোবাস্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন ইউজ করেছি। আমরা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই ডিজাইন প্যাটার্ন ইউজ করেছি। আমরা যদি শুরুতে ব্যাক এন্ডের ডিজাইন প্যাটার্নগুলো দেখার চেষ্টা করি, আমরা 4 ধরনের ডিজাইন প্যাটার্ন ব্যাক এন্ডে ইউজ করেছি। যেমন সিঙ্গেলটন প্যাটার্ন, টেমপ্লেট প্যাটার্ন, ফ্যাক্টরি প্যাটার্ন, বিল্ডার প্যাটার্ন। তো সিঙ্গেলটন প্যাটার্ন আমরা ইউজ করেছি স্প্রিং বুটের যে @bin লাইব্রেরি আছে সেটি ইউজ করার মাধ্যমে। এক্ষেত্রে আমরা এই যে মেইল কনফিগ যে ক্লাসটা আছে সেই ক্লাসটার একটা গ্লোবাল ইনস্ট্যান্স তৈরি করেছি যাতে এটা রিইউজ করা যায় গ্লোবালি। তারপরে আমরা যদি দেখি টেমপ্লেট প্যাটার্ন ইউজ করে আমরা একটি ডিউটি অ্যাসাইনমেন্ট টেমপ্লেটের স্কেলেটন তৈরি করেছি। এক্ষেত্রে আমরা শুরুতে একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করে সেখানে আমরা বিভিন্ন ধরনের কমন যে স্টেপ আছে যেমন ভ্যালিডেশন, লগিং, নোটিফিকেশন, এগুলো আমরা ইনক্লুড করেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটিতে। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং তার একটি সাব ক্লাস তৈরি করেছি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসটি এক্সটেন্ড করে একটি সাব ক্লাস তৈরি করে সেখানে আমরা স্পেসিফিক ডিউটি অ্যাসাইনমেন্টাল লজিক রেখেছি, অর্থাৎ কমনগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রেখেছি এবং যেগুলা হচ্ছে স্পেসিফিক লজিক সেগুলো আমরা রেখেছি সাব ক্লাসে। এর মাধ্যমে আমরা একটি স্কেলেটন তৈরি করতে পেরেছি ডিউটি অ্যাসাইনমেন্টের, যা আমরা রিউজ করতে পেরেছি। এবার আমরা দেখব ফ্যাক্টরি প্যাটার্ন। ফ্যাক্টরি প্যাটার্ন আমরা ইউজ করেছি বিভিন্ন ধরনের ইউজার অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। আমরা বারবার নিউ অবজেক্ট ক্রিয়েট না করে আমরা লজিকের মাধ্যমে, অর্থাৎ ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করার মাধ্যমে আমরা যখন যে অবজেক্টের প্রয়োজন সে রোল বেসড সেই অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পেরেছি। যেমন আমরা যদি এখানে ফ্যাক্টরি প্যাটার্নটা দেখি, অর্থাৎ আমরা একটা ইউজার ফ্যাক্টরি ক্লাস তৈরি করেছি এবং সুইচ কেসের মাধ্যমে যখন যে অবজেক্টের প্রয়োজন হয় সেই অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পেরেছি। এবার হচ্ছে বিল্ডার প্যাটার্ন। বিল্ডার প্যাটার্নের মাধ্যমে আমরা কনস্ট্রাকশন যে লজিক এবং রিপ্রেজেন্টেশন এই দুইটাকে আমরা সেপারেট করতে পারি, যাতে করে আমাদের মাল্টিপল কনস্ট্রাক্টর তৈরি করতে হয় না। তো এটা এনশিওর করে যে যেহেতু আমরা ইউজার ক্লাসের মধ্যে বিল্ডার প্যাটার্নটা তৈরি করেছি, সেহেতু এটা এনশিওর করে যে ইউজার অলওয়েজ ভ্যালিড ইউজার অবজেক্টই ক্রিয়েট হবে, এটা এনশিওর করে। এবারে আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইন প্যাটার্নগুলো দেখব। আমরা ফ্রন্ট এন্ডে টোটাল 5 ধরনের ডিজাইন প্যাটার্ন ইউজ করেছি, যার মধ্যে প্রথমটি হলো এইচওসি বা হায়ার অর্ডার কম্পোনেন্ট। আমরা লোডিং এর জন্য ইউজ করেছি হায়ার অর্ডার কম্পোনেন্ট, অর্থাৎ ওয়েবসাইট লোডিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের লজিকের প্রয়োজন হয় বিভিন্ন সময়। সো আমরা বারবার লোডিং কম্পোনেন্ট তৈরি না করে একটি হায়ার অর্ডার লোডিং কম্পোনেন্ট তৈরি করেছি, যার নাম দিয়েছি উইথ লোডিং। এবং যখন যেভাবে তাকে র্যাপ করার প্রয়োজন হয় তখন সেভাবে তার মধ্যে র্যাপড কম্পোনেন্ট পাঠিয়ে দিয়ে আমরা এর রিইউজ করতে পেরেছি, যাতে করে আমাদের কম্পোনেন্ট তৈরি করা কম লাগতেছে এবং আমরা কোডটা মডুলার করতে পারতেছি। তারপরটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট ফ্যাক্টরি প্যাটার্ন, অর্থাৎ এটাও একটা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন।
আমরা ব্যাকএন্ডেও ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করেছিলাম। আমরা দেখছিলাম যে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম আমরা টাইপের বেসিসে। এখানেও আমরা রিঅ্যাক্ট কম্পোনেন্ট তৈরি করতেছি আমরা টাইপের বেসিসে। অর্থাৎ একই জিনিস আমরা বারবার নিউ কম্পোনেন্ট তৈরি না করে যখন যেটা প্রয়োজন হয় টাইপের বেসিসে আমরা এটা তৈরি করেছি। অর্থাৎ ব্লগের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে আরো যেসব টাইপ আছে। তারপর হচ্ছে ডেকোরেটর প্যাটার্ন। ডেকোরেটর প্যাটার্ন হচ্ছে এটি হচ্ছে কোনো একটি আমরা রিঅ্যাক্ট একটি বাটনের ক্ষেত্রে ইউজ করছি। অর্থাৎ বাটনকে একটি নিউ শেপ বা একটি নিউ ফিচার দেওয়ার জন্য আমরা ডেকোরেটর প্যাটার্নটি ইউজ করেছি। তো আমরা একটি ডেকোরেটর প্যাটার্ন ফর ডিসেবলিং বাটন নামে একটি কম্পোনেন্ট তৈরি করে তার মধ্যে আমরা অরিজিনাল বাটনটা প্রপ হিসাবে পাঠিয়ে দিয়ে আমরা একটি বাটনকে অ্যাকচুয়ালি আমরা ইউজ করেছি এনাবেল করার জন্য আমরা এই প্যাটার্নটি ইউজ করেছি। তারপরটা হচ্ছে রাউট প্রোটেকশনের জন্য আমরা ইউজ করেছি গার্ড প্যাটার্ন। অর্থাৎ একটা ওয়েবসাইটের যে বিভিন্ন ইউআরএল থাকে সেই ইউআরএল গুলা তো সবাইকে এনাবেল করে দেওয়া যায় না। অর্থাৎ বিভিন্ন ধরনের ফিচার আছে যেমন অ্যাডমিন যে সকল ফিচারের অ্যাক্সেস পাবে সেগুলো তো একটা স্টুডেন্ট পাবে না। সো সেক্ষেত্রে আমরা রাউট প্রোটেকশনের জন্য আমরা ইউজ করেছি গার্ড প্যাটার্ন। ৫ নম্বর হচ্ছে রিঅ্যাক্ট কনটেক্সট এপিআই প্যাটার্ন। তো বিভিন্ন ধরনের যে কনটেক্সট তৈরি করার প্রয়োজন পড়ে আ আ সেই কনটেক্সটগুলো অনেক সময় গ্লোবালি ইউজ করার প্রয়োজন পড়ে। আবার কনটেক্সটগুলো একসাথে রাখারও অনেক সময় প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা এই কনটেক্সট এপিআই প্যাটার্নটা ইউজ করে আমরা কিছু কনটেক্সটকে গ্লোবালি রেখেছি যাতে করে গ্লোবালি অ্যাক্সেস করা যায়। যেমন স্ক্রিন সাইজের একটা ব্যাপার থাকে যেগুলো গ্লোবালি অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। তো এসব জিনিসগুলো আমরা করতে পেরেছি আ এপিআই কনটেক্সট প্যাটার্নের মাধ্যমে। তো এবারে ডিরেক্টলি চলে যাওয়া যাক প্রজেক্টের ডেমনস্ট্রেশনে। তো এটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারের হোম পেজ। হোম পেজের শুরুতেই আছে নোটিস সেকশন বা ব্রেকিং নিউজ, এখানে ইনফাইনাইট মুভিং কার্ড আছে যার উপরে কার্সর রাখলে আমরা নোটিসে কী কী আছে সেগুলো আমরা পড়তে পারবো। তারপর হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস হচ্ছে মেডিকেল সেন্টারের বিভিন্ন ডিটেলস, যেমন মেডিকেল সেন্টারের অ্যাবাউট আস, তারপরে কী কী বিভাগ আছে বিভাগসমূহ, তারপর কী কী সার্ভিস, মেডিকেল টেস্ট, ডক্টরস ট্রিটমেন্ট, মেডিসিন, ইমার্জেন্সি এক্সেট্রা। তারপরে আছে ফটো গ্যালারি, অর্থাৎ বিভিন্ন ধরনের ফটো মেডিকেল সেন্টারের, এগুলো সবই ডায়নামিক। তারপর হচ্ছে কি ডিউটি রোস্টার, অর্থাৎ ডাক্তারদের যে ডিউটি রোস্টার, কখন কোন ডাক্তার অ্যাভেলেবেল সেগুলো দেওয়া আছে। ডক্টর যত অ্যাভেলেবেল ডক্টর আছে এই মেডিকেল সেন্টারে তাদের লিস্ট আছে, এ জায়গায় স্লাইডার ইউজ করা হয়েছে। এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো অ্যারো আইকনের মাধ্যমে। তারপরে আছে মেসেজ ফ্রম চিফ মেডিকেল অফিসারের একটা মেসেজ এখানে হাইলাইট করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের ব্লগ সেকশন। তো ব্লগ সেকশনে হচ্ছে অ্যাডমিন বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করলে সেগুলো হোম পেজে এভাবে ডিসপ্লে করা হবে, যেগুলো পাবলিক অ্যাক্সেস পাবে, যেমন হিস্টোরি অফ মেডিকেল সেন্টার, অর্থাৎ মেডিকেল সেন্টার হিস্টোরি সম্পর্কে একটা ব্লগ। তো এগুলো এভাবে মডেলের মাধ্যমে ভিউ করা যাবে। তারপরে এরকম যদি আমরা ভিউ করি এভাবে আমরা কোনো একটি ব্লগ পড়তে পারবো, যে কোনো পাবলিক পড়তে পারবে এই হোম পেজের মাধ্যমে। চাইলে আমরা মোর আর্টিকেলসের মাধ্যমে মোর আর্টিকেলসও দেখতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ফুটার সেকশনের যে এই বাটনগুলো, এগুলোও আমরা লিঙ্কার ইউজ করেছি। তো চাইলে এখান থেকেও আমরা স্ক্রল করতে পারবো একটা পার্টিকুলার জায়গায়। তো হচ্ছে আমাদের হোম পেজে আমরা যদি কন্ট্যাক্ট আছে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের পুরো মেডিকেল সেন্টার যে এক্স্যাক্ট লোকেশন, তার ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল এটা দেওয়া হয়েছে, এবং ম্যাপ এপিআইয়ের মাধ্যমে আমরা এক্স্যাক্ট লোকেশন ম্যাপের দিয়ে দিয়েছি। তো এবার যদি আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের লগ ইন সাইন আপ। তো শুরুতে আমরা যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাই, সাইন আপে ক্লিক করব। তো এখানে আছে অথরিটি সাইন আপ। এখানে আমরা যদি একটি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে, সাপোজ স্টুডেন্ট সিলেক্ট করলাম, তা স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করলাম। ওগুলো ফর্ম ফিল আপ করার পরে আমরা যদি সাইন আপে ক্লিক করি তাহলে একটি লোডিং উইন্ডো আসবে, এবং ওটিপি সেন্ড হওয়ার সাথে সাথে উইন্ডোটি এর জায়গায় একটা অ্যালার্ট দিবে। ওকে ক্লিক করলাম, তো ওটিপিটি আমাদের প্রয়োজন হবে। যে ওটিপি চলে আসছে 1744, কপি করলাম। এটা 30 সেকেন্ড ভ্যালিড থাকবে, তো এটা দিলাম ভেরিফাই ওটিপি। সো ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এবার আমরা লগ ইন করতে পারবো স্টুডেন্ট হিসেবে। এবার যদি আমরা অ্যাকাউন্টটি থেকে লগ ইন করার ট্রাই করি, ইমেল, পাসওয়ার্ড, তো এখানে দেখা যাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড ইয়েট, অর্থাৎ আমরা ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই লগ ইন করতে পারবো না। এক্ষেত্রে অবশ্যই অথরিটিকে আগে অ্যাপ্রুভ করতে হবে, তারপরেই আমরা লগ ইন করতে পারবো। তো এক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা একটি অলরেডি অ্যাপ্রুভড একটি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে লগ ইন করি।
অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে অ্যাডমিনের হোম পেজে মেডিকেল সেন্টারের একটি ওভারভিউ দেখা যাবে। এক্ষেত্রে বিভিন্ন স্টার দেখা যাবে মেডিকেল সেন্টারে, যেমন অ্যাপয়েন্টমেন্ট, পেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট, টোটাল ইউজার, ডক্টরের সংখ্যা, এগুলো দেখা যাবে। তারপরে রয়েছে ডক্টরস র্যাঙ্কিংটা করা হয়েছে পেশেন্টের রেটিংয়ের ভিত্তিতে। সেক্ষেত্রে সর্বোচ্চ রেটিংধারীকে র্যাঙ্ক 1 করা হয়েছে এবং সেক্ষেত্রে একটি মুকুট ইউজ করা হয়েছে। তারপরেই আছে পেশেন্টের ইনফরমেশন। এক্ষেত্রে বিভিন্ন টাইপের পেশেন্ট আছে, প্রেসক্রাইবড, পেন্ডিং, তারপরে ডিসপেন্সড, তিনটা স্ট্যাটাসের পেশেন্ট। তো এক্ষেত্রে আমরা এই পেশেন্টকে সার্চ করতে পারি, এই গ্রিড লিস্টের মাধ্যমে সার্চ করতে পারি বিভিন্ন পেশেন্টকে। তাছাড়া আমরা সর্টও করতে পারি পেশেন্টকে। তারপরে আমরা এই যে লিস্ট আছে, লিস্টটা আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি, পিডিএফ এক্সপোর্ট, এক্সেল এক্সপোর্ট, সিএসভি এক্সপোর্ট, 3টি অপশনই অ্যাভেলেবেল আছে। এক্ষেত্রে আমরা সিঙ্ক ফিউশন লাইব্রেরি ইউজ করেছি। তো এরপরেই রয়েছে পেশেন্টের স্ট্যাটিস্টিক্সের গ্রাফ। তো এই গ্রাফে আমরা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে মান্থলির ক্ষেত্রে বিভিন্ন এই যে কারেন্ট ইয়ার অর্থাৎ 2024 এই ইয়ারের বিভিন্ন মাসে কী পরিমাণে পেশেন্ট, সেই পেশেন্টের লিস্টটা দেখা যাবে। তারপর আছে ইয়ারলির ক্ষেত্রে বিভিন্ন ইয়ারের পেশেন্ট স্টার দেখা যাবে। যেহেতু এক্ষেত্রে শুধু 2024-এরই পেশেন্ট রয়েছে, তাই শুধু 2024-এরটাই শো করছে। তারপরে আমরা স্টার্টে মেল ফিমেল কত পার্সেন্ট পেশেন্ট সেটাও আমরা দেখতে পারবো, স্টার্টে অ্যাডমিন দেখতে পারবে। তারপরে রয়েছে স্টুডেন্ট, টিচার এবং আদার্স, এই 3টা ক্যাটাগরির ভিত্তিতে পেশেন্টকে আলাদা করা হয়েছে। তারপরে যদি আমরা অল ইউজারে যাই, অল ইউজারে যত ইউজার আছে তাদের একটা লিস্ট দেখা যাবে। সেই লিস্টের ক্ষেত্রে একটা মেসেজ আইকন দেখা আছে, এক্ষেত্রে মেসেজে ক্লিক করলে ডিরেক্ট জিমেইলে নেভিগেট করবে। তো এখানে সকল লিস্ট, এক্ষেত্রে আমরা গ্রিড ভিউ ইউজ করেছি। এরপরে যদি ইউজার অ্যাপ্রুভাল ট্যাবে যাই, ইউজার অ্যাপ্রুভালের ক্ষেত্রে যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে, সেক্ষেত্রে অ্যাডমিনের অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত কোনো ইউজার লগ ইন করতে পারবে না, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। তো এক্ষেত্রে একটা ফিল্টারের ব্যবস্থা আছে। এক্ষেত্রে ফিল্টার আমরা ক্যাটাগরি ওয়াইজ করতে পারি, ডক্টর, এবং ফিল্টারের পাশে কাউন্টও দেওয়া আছে। সো ডক্টরের পাশে 6টা কাউন্ট আছে, স্টাফে 1। তো আমরা ক্লিক করলে ডক্টর স্টাফ একসাথে ফিল্টার হয়ে যাবে এবং এখান থেকে আমরা যাচাই করে, অর্থাৎ অ্যাডমিন যাচাই করে প্রয়োজনীয় ইউজার অ্যাকসেপ্ট করতে পারবে। অ্যাকসেপ্ট করলে সে তারপরে লগ ইন করতে পারবে। ড্যাশবোর্ডে একটি টুল টিপ আইকন আছে, অর্থাৎ মোড চেঞ্জের একটি আইকন আছে, যাতে আমরা ক্লিক করলে আমরা ডার্ক মোড, লাইট মোড সব করতে পারবো। যেমন বর্তমানে লাইট মোডে আছি, এখন যদি ক্লিক করি তাহলে ডার্ক মোডে চলে যাবে। তো হচ্ছে ডার্ক মোডের ভিউ, এটা হচ্ছে আমাদের ডার্ক মোডের ভিউ। আবার যদি আমরা ব্যাক করতে চাই তাহলে আমরা আবার ক্লিক করলে লাইট মোডে ব্যাক করবে। আবার মেডিকেল সেন্টারের যে শুরুতেই একটি বাটন আছে, এটা হচ্ছে ডাউনলোড রিপোর্ট, অর্থাৎ এই যে স্টার্ট আছে, স্টার্টের যে রিপোর্টটা, সামারাইজ ডেটা, সেটা চাইলে ডাউনলোড করতে পারবে। এক্ষেত্রে আমরা রিয়েক্ট পিডিএফ রেন্ডারার ইউজ করেছি, এখান থেকে চাইলেই ডাউনলোড করা যাবে। এবারে যদি ডক্টর ডিউটি রোস্টারে যাই, সেক্ষেত্রে আমরা একটি ডিউটি রোস্টার পাবো, যে ডিউটি রোস্টারটি আমরা এডিট করতে পারবো। তো এক্ষেত্রে এডিট আইকনে ক্লিক করে আমরা সার্চের মাধ্যমে বিভিন্ন যে স্লট আছে, স্লটে আমরা একটি সেলে আমরা ডক্টর সেট করতে পারবো। এক্ষেত্রে আমরা যদি সেভে ক্লিক না করে অন্য কোথাও চলে যাই, সেক্ষেত্রে কিন্তু সেভ হবে না। তো এডিট আইকনে ক্লিক করে দেন পার্টিকুলার কিছু ডক্টর বা সিলেক্ট করে পার্টিকুলার সেলে, তারপরে অবশ্যই আমাদেরকে আমরা সিলেক্ট করি বা ডিলিট করি, যাই করি না কেন, অবশ্যই আমাদেরকে সেভ আইকনে ক্লিক করতে হবে। সেভ আইকনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে সেটি সেভ হবে। এছাড়া আমরা এডিট আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা কোনো একটি স্লটের যে টাইম, সেই টাইমও এডিট করতে পারি। যেমন এখানে যে 10 AM 2 PM আছে, এটা আমরা চেঞ্জ করে আপডেট করতে পারি। তাছাড়া আমরা এডিট আইকনে ক্লিক করে কোনো একটি স্লটকে চাইলে ডিলেটও করতে পারি। তো কোনো একটি স্লটের এই যে এডিট আইকনের পাশে ডিলেট আইকন রয়েছে, এই ডিলেট আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা একটি পার্টিকুলার স্লটকে আমরা ডিলেট করতে পারবো। তো ডিলেট করার পাশাপাশি আবার আমরা যদি একটা স্লট ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট স্লট বাটনে ক্লিক করে টাইম দিয়ে অ্যাড স্লট এই বাটনে ক্লিক করলেই নতুন করে একটি স্লট ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে স্লট ক্রিয়েট হলো, এই স্লটে আবার আমরা চাইলে ডক্টর সিলেক্ট করতে পারবো, একটি সেলে ডক্টর সিলেক্ট করতে পারবো, আবার ডিলেটও করতে পারবো। তো সেভ আইকনে ক্লিক করতে হবে, সবার শেষে সেভ আইকনে ক্লিক করলে সেভ হয়ে যাবে ডিউটি রোস্টারটি। তো এই যে ডিউটি রোস্টারটি আছে, এটি সম্পূর্ণরূপে ডাইনামিক করার চেষ্টা করা হয়েছে। পরবর্তী নোটিশ ট্যাবে যদি আমরা যাই, নোটিশ ট্যাবে আমরা বিভিন্ন ধরনের নোটিশ অ্যাড করতে পারবো, নিউ নোটিশ। এক্ষেত্রে ডেসক্রিপশন, টাইটেল এবং ডেটের মাধ্যমে আমরা নিউ নোটিশ অ্যাড করতে পারবো। এছাড়া এক্সিস্টিং যে নোটিশগুলো রয়েছে, সেই নোটিশগুলো আমরা চাইলে এডিট করতে পারবো।
আবার যে ক্রস আইকন রয়েছে সেই ক্রস আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা কোনো একটি মেডিসিন নোটিসকে আমরা ডিলিটও করতে পারবো, যেই নোটিস আমরা হোম পেজে দেখেছিলাম। এরপরে যে ব্লগ ট্যাব আছে, ব্লগ ট্যাবে আমরা ব্লগ অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। তো এক্ষেত্রে এডিট ব্লগে ক্লিক করে আমরা একটি কারেন্ট ব্লগকে এডিট করতে পারি। আবার এই যে অ্যাড এ নিউ ব্লগ আছে, অ্যাড এ নিউ ব্লগে ক্লিক করলে আমরা নতুন ব্লগ অ্যাড করতে পারবো, যেটা হোম পেজে ডিসপ্লে করা হয়েছিল। এখানে আমাদের টাইটেল দিতে হবে। তারপরে যে ডেসক্রিপশন ফিল্ডে আবার আমরা এআই এর ফিচার রেখেছি। এক্ষেত্রে আমরা যে ডেসক্রিপশনটি লিখবো সেক্ষেত্রে আমরা যেহেতু ম্যানুয়ালি টাইপ করব, সেক্ষেত্রে আমাদের টাইপিংটা পারফেক্টলি নাও হতে পারে। তো এক্ষেত্রে একটি ইমপ্রুভ আইকন রাখা হয়েছে, যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ জিমিনি এআই এপিআই ইউজ করেছি আমরা। এক্ষেত্রে এই ইমপ্রুভ আইকনে ক্লিক করলে আমরা যে টাইপ করছি সেই টাইপটাকে ইমপ্রুভ করে দেবে, টেক্সটটা ইমপ্রুভ করে দেবে। তো এক্ষেত্রে আমরা ডিভাইস থেকেও ইমেজ চুজ করতে পারি, অথবা এক্ষেত্রে আমরা ইমেজ জেনারেটর এআই রেখেছি, যেখানে আমরা প্রম্পটের মাধ্যমে ইমেজ ক্রিয়েট করতে পারবো। এক্ষেত্রে আমরা ফ্লাস্ক হাগিং ফেস মডেল ফ্লাস্ক ইউজ করেছি, যেটি যথেষ্ট অ্যাডভান্স। এটি অনেক ক্ষেত্রে মিড জার্নি থেকেও বেটার রেজাল্ট দেয়। সো আমরা যদি প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের আগে একটি আমাদের প্রয়োজনীয় একটি প্রম্পট দিতে হবে। এই প্রম্পট দেওয়ার পরে আমরা যদি জেনারেট বাটনে ক্লিক করি প্রম্পট দেওয়ার পরে, তো এক্ষেত্রে কয়েক সেকেন্ড লোড নেবে ইমেজটি জেনারেট হওয়ার জন্য, এবং একটি হাই রেজলিউশনের একটি ইমেজ দিবে। তো এইটি আমরা সেভ করতে পারি। আমরা দুইটি অপশনে রেখেছি, ডিভাইসের মাধ্যমেও সেট করতে পারি, এআই এর মাধ্যমেও সেট করতে পারি। আবার এই যে ডিলেট আইকন আছে, এই ডিলেট আইকনের মাধ্যমে কোনো একটি ব্লককে আমরা ডিলেটও করতে পারি। আরেকটি সেকশন রয়েছে অ্যাবাউট সেকশন, যেটি ডিসক্রাইব করবে রাসেল। এই সেকশনের মাধ্যমে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার সম্পর্কে যে বিস্তারিত তথ্য বা ইনফরমেশন আছে সেটা এখান থেকে সে আপডেট করতে পারবে। এবং এছাড়াও অ্যাডমিন সে বিভিন্ন যে বিভাগ আছে মেডিকেল সেন্টারে সেগুলো শেয়ার করতে পারবে। এছাড়াও মেডিকেল সেন্টারের যে ইমেজ গ্যালারি পাবলিক পেজে শো করা হয়েছে সেগুলো সে এখান থেকে আপলোড অথবা ডিলিট করতে পারবে। এবং সব ইনফরমেশনই এখানে সিঙ্ক হয় আর কি। এখানে বিভাগসমূহ দেখা যাচ্ছে এবং যে অ্যাবাউট আস আছে মেডিকেল সেন্টার সম্পর্কে সেগুলো অ্যাডমিট প্যানেল থেকে যা আপডেট করা হয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফটো গ্যালারি। পাবলিক ইনফরমেশন যে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আমরা ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করার মাধ্যমে একটু পরিবর্তন এনেছি। যেমন অ্যাবাউট সেকশনের যে অ্যাড নিউ সার্ভিস, এডিট নিউ সার্ভিস, ডিলিট নিউ সার্ভিস, তারপরে ব্লক সেকশনের যে অ্যাড ব্লক, এডিট ব্লক, ডিলিট ব্লক, কোড সেকশনের যে এডিট কোড, এই তিনটাই মোটামুটি সিমিলার কাজ। তো এই সিমিলার কাজের জন্য আমরা প্রিভিয়াসলি তিনটা কম্পোনেন্ট তৈরি করেছিলাম, রিয়েক্ট কম্পোনেন্ট। এক্ষেত্রে আমরা পরে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করে জাস্ট টাইপের বেসিসে একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট ইউজ করে টাইপের বেসিসে এই বিভিন্ন ধরনের সার্ভিসগুলো ক্রিয়েট করেছি। সো এক্ষেত্রে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করে কাজটা করতে পেরেছি। এবার ড্যাশবোর্ডে আরেকটি যে টপ রাইট সাইডে যে একটি চ্যাটবটের মতো আইকন রয়েছে, এটি হচ্ছে কাস্টম এআই চ্যাটবট। এই চ্যাটবটটি একটি হেল্পার বট হিসেবে কাজ করবে। এটি মেডিকেল সেন্টার রিলেটেড যত ডেটা আছে তা দ্বারা এটিকে ট্রেন করা হয়েছে। সো একে যদি আমরা কোনো ধরনের হেল্প রিলেটেড কোশ্চেন আস্ক করি, সেটি আমাদেরকে অ্যান্সার করে হেল্প করতে পারবে। মেডিকেল এই যে মেডিকেল সেন্টার, কারেন্ট মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টার রিলেটেড সকল ডেটা তাকে দিয়ে তাকে ট্রেন করা হয়েছে। এক্ষেত্রে আমরা পুরোপুরি একটি কাস্টম মডেল জেনারেট করেছি পাইথনের পাইটর্স লাইব্রেরি ব্যবহার করার মাধ্যমে। আমরা এনএলপি ডিপ লার্নিং ইউজ করেছি, তিনটা হিডেন লেয়ার রয়েছে এর মধ্যে। এক্ষেত্রে আমরা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক মডেল ইউজ করেছি। যেহেতু এটি পুরোপুরি কাস্টম, তাই অনেক ক্ষেত্রে এটি এক্স্যাক্ট অ্যান্সার না দিতে পারলেও এটি মোটামুটি বলা যায় ম্যাক্সিমাম কেসেই এর অ্যান্সার যথেষ্ট কারেক্ট হয়। আমরা যদি একটি ডেমো দেখি, যেমন আমরা যদি আস্ক করি হাউ টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা বলতেছে ইউ ক্যান শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এ হেলথ কেয়ার প্রোভাইডার বাই লগিং ইনটু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সিলেক্টিং বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এটি একটি অ্যান্সার দিয়েছে। এখন আমরা যদি একই কোশ্চেন অন্যভাবে আস্ক করি, সাপোজ বলি বুক অ্যাপয়েন্টমেন্ট, তো এক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা সেমই আছে। আবার আমরা যদি এই কোশ্চেন এটা আবার একটু মিস স্পেলিং করি, আমরা যদি মিস টাইপ করি বুক অ্যাপয়েন্টমেন্ট, এক্ষেত্রে কিন্তু পি দুইটা হওয়ার কথা, আমরা এই যে মিস্টেক করেছি এই কারণে লাল দাগ আসছে, অর্থাৎ আমরা এই যে স্পেলিংটা আমরা ভুল করেছি। তো এক্ষেত্রে যদি আমরা
এইটা সাবমিট করি, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সে বুঝতে পারছে যে আসলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ব্যাপারেই বলা হয়েছে। সেক্ষেত্রেই হচ্ছে এই বোঝা যায় যে এই যে চ্যাটবোর্ডটা আছে, চ্যাটবোর্ডের ইন্টেলিজেন্স আছে। সবার জন্য কমন যে বুক অ্যাপয়েন্টমেন্ট ট্যাবটি রয়েছে, বুক ট্যাব, সেখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে একজন পেশেন্ট তার প্রবলেম ডেসক্রাইব করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। সেক্ষেত্রে প্রবলেম ডেসক্রিপশনের জায়গাটি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে। এক্ষেত্রে যদি পেশেন্ট তার প্রবলেম ডেসক্রাইব করে, তার প্রবলেম অনুসারে আর এআই এপিআই তার জন্য প্রয়োজনীয় যে ডক্টর, অর্থাৎ কোন ডিপার্টমেন্টের ডক্টর প্রয়োজন, সেগুলো তার ডিউটি রোস্টারটি শো করাবে। এক্ষেত্রে যেহেতু টিতে প্রবলেম, সেহেতু ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের যেসব ডক্টর রয়েছে তাদের ডিউটি রোস্টারটি শো করেছে, এবং সেই ডিউটি রোস্টারের টাইম অনুসারে পেশেন্ট তার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে পারবে। এবার যদি আমরা কোনো একটি ডক্টর হিসেবে লগ ইন করি, ডক্টরের ড্যাশবোর্ডে নিউ রিকোয়েস্ট ট্যাবে সকল অ্যাপয়েন্টমেন্টগুলো দেখা যাবে। এক্ষেত্রে কোনো একটি অ্যাপয়েন্টমেন্টের প্রেসক্রাইব বাটনে যদি ক্লিক করা হয়, সেক্ষেত্রে সেই ইউজারের ডিটেলস দেখা যাবে, এবং যদি কোনো পাস্ট হিস্টোরি অ্যাভেলেবেল থাকে তাহলে দেখা যাবে। যেহেতু এই ইউজারের নাই, সেহেতু দেখা যায় নাই পাস্ট হিস্টোরি না থাকার কারণে। এবার পেশেন্টের কনসালটেশনের মাধ্যমে ডায়াগনোসিস করলো, মেডিসিন সার্চ করে সিলেক্ট করলো, মেডিসিন কখন কখন খাবে, মর্নিং, নুন, নাইট সিলেক্ট করলো, কয়দিন খাবে, 10 উইক সিলেক্ট করলো, বিফোর ফুড সিলেক্ট করলো, ফ্রিকোয়েন্সি এভরি 2 ডেজ সিলেক্ট করলো, অ্যাড টু মেডিসিন দিলে মেডিসিনটি অ্যাড হয়ে গেল। এবার মেডিসিন আমরা সার্চ করেও অ্যাড করতে পারি, অথবা ম্যানুয়ালি টাইপ করেও অ্যাড করতে পারি। সার্চ করে অ্যাড করা মানে হচ্ছে স্টকে অ্যাভেলেবেল আছে, আর ম্যানুয়ালি অ্যাড করা মানে হচ্ছে স্টকে নাই কিন্তু পেশেন্টের জন্য প্রয়োজন। তো এভাবে মেডিসিন অ্যাড করতে পারি, আবার চাইলে ডিলেটও করতে পারি, আবার চাইলে কোনো একটি মেডিসিন যেটা আমরা অ্যাড করছিলাম সেটা চাইলে আমরা এডিট করে আপডেটও করতে পারি। তো এটা খুবই হ্যান্ডি করা হয়েছে। একটা ডিজিটাল প্রেসক্রিপশন ফর্ম, মোটামুটি পারফেক্ট একটি ডিজিটাল প্রেসক্রিপশন ফর্ম তৈরি করা হয়েছে। এরপরে মেডিসিন অ্যাড করার পরে কোনো এডিশনাল ইনস্ট্রাকশন দিতে চাইলে পেশেন্টের উদ্দেশ্যে ডক্টর এখানে লিখে দিতে পারবেন। তারপরে এই ইনস্ট্রাকশন লেখার পরে তারপরে যদি সাবমিট বাটনে ক্লিক করা হয়, নিচের সাবমিট বাটন প্রেসক্রিপশনে, তাহলে প্রেসক্রিপশন হয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্টটি ভ্যানিশ হয়ে যাবে। এভাবে আমরা যদি আরেকটি যদি দেখি, আমরা প্রেসক্রিপশন এভাবে ক্লিক করলাম, প্রেসক্রিপশন মেডিসিন সিলেক্ট করে সাবমিট প্রেসক্রিপশন দিলে এই অ্যাপয়েন্টমেন্টটি ফিনিশ হয়ে গেল। একইভাবে আবার যদি আরেকটি ইউজার প্রেসক্রাইব বাটনে ক্লিক করি, এর ক্ষেত্রে পাস্ট হিস্টোরি অ্যাভেলেবেল আছে। তো পাস্ট হিস্টোরি মানে হচ্ছে প্রিভিয়াসলি কোনো ডক্টর তাকে প্রেসক্রিপশন করেছিল, সেই প্রেসক্রিপশনের যে ডিটেলস, সেই ডিটেলস, মেডিসিন, ডায়াগনোসিস, ইনস্ট্রাকশন, সেই ডিটেলসগুলো দেখে বর্তমান প্রেসক্রিপশন করতে সুবিধা হবে। এবারও যদি আমরা ফার্মাসি ডিসপেন্সারি অফিসার হিসেবে লগ ইন করি, তো সেক্ষেত্রে ডিসপেন্সারি অফিসারের যে হোমপেজে বিভিন্ন স্টার্ট দেখানো হবে, যেমন টোটাল পেশেন্ট দিস উইক, অর্থাৎ ফার্মাসিতে কী পরিমাণ পেশেন্ট গেছে, লো স্টক মেডিসিন কী পরিমাণে আছে, আউট অফ স্টক মেডিসিন, এক্সপায়ার্ড মেডিসিন, তো এগুলোর স্টার্ট শো করবে। এরপর যদি আমরা প্রেসক্রিপশনে ক্লিক করি, সেক্ষেত্রে প্রেসক্রিপশনে আমরা ভিউ করতে পারবো কোনো একটা পেশেন্ট, সাপোজ ডক্টরের প্রেসক্রিপশন পাওয়ার পরে ফার্মাসিতে গেল কারেসপন্ডিং মেডিসিন নিতে। সেক্ষেত্রে ফার্মাসিতে গেলে পর ডক্টর ডিসপেন্সারি অফিসার তার নাম সার্চ করে এখান থেকে বের করতে পারবে। তারপরে ভিউতে ক্লিক করলে তার যত অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্টগুলোর লিস্ট আকার দেখতে পারবে। তো সে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছে, সেই অ্যাপয়েন্টমেন্টের মেডিসিন তাকে প্রোভাইড করার জন্য সাবমিট অ্যাপয়েন্টমেন্ট, কারেসপন্ডিং অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। তাহলেই কী হবে, তার মেডিসিন প্রোভাইড করার সাথে সাথে স্টকের যে মেডিসিন আছে সেই মেডিসিনের সংখ্যা আপডেট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটু অ্যাপয়েন্টমেন্ট 3 এর খেয়াল করি, এই যে অ্যাপয়েন্টমেন্ট 3, অর্থাৎ কোনো একটি ডক্টর তাকে প্রেসক্রাইব করার সময় 2 টাইপের মেডিসিন অ্যাপয়েন্ট করেছে। একটা হচ্ছে এই জায়গায় যে অটো টিক আকারে আসছে, এই টিকটা হচ্ছে এই মেডিসিনটা সে সার্চ করে, অর্থাৎ স্টকে অ্যাভেলেবেল মেডিসিন থেকে সিলেক্ট করেছিল ডক্টর। আর এই যে নিউ ম্যাড, আমরা এটা কিন্তু নিজে একটু আগে দেখেছিলাম, এই যে নিউ ম্যাড, এটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি করেছে ডক্টর। যেহেতু ম্যানুয়াল এন্ট্রি করেছে, সেহেতু এটি স্টকে নাই। তো স্টকে তখন ছিল না, কিন্তু এমন হতেও পারে যে পরে স্টকে এটি এন্ট্রি করা হয়েছে। অর্থাৎ ডক্টর পেশেন্টের প্রেসক্রিপশন করার পরে, সাপোজ পেশেন্ট 2-3 দিন পরে ফার্মাসিতে গেল মেডিসিন নিতে, তখন এমন হতে পারে যে ওই মেডিসিনটা অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে ডিসপেন্সারি অফিসের ফ্রিডম আছে যে সেক্ষেত্রে সে মেডিসিনটি প্রোভাইড করতে পারে। কিন্তু স্টক আপডেট করার জন্য তাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে টিক বাটনে, অর্থাৎ এটি অ্যাভেলেবেল আছে। তো এমন হতে পারে যে ম্যানুয়াল এন্ট্রি যখন করেছিল ডক্টর, তখন যে নামে টাইপ করেছিল, কিন্তু স্টকে যখন মেডিসিন রিয়েলি অ্যাড করা হয়েছিল, তখন টাইপ করার নামে মিল ছিল না। তো সেক্ষেত্রে সার্চ করতে হবে নাম, অর্থাৎ এই যে মেডিসিনটা অ্যাভেলেবেল আছে। তো সাপোজ এই মেডিসিন, এই যে সার্চ করা মানে হচ্ছে স্টকের মেডিসিন থেকে আমরা সিলেক্ট করলাম,
তো এবারে পরিমাণ আমরা যদি 10টা অ্যাভেলেবেল থাকে 10টা, এখানেও ফ্রিডম দেওয়া হয়েছে যেহেতু 10টা মেডিসিন ডক্টর প্রেসক্রাইব ঠিকই করেছিল, কিন্তু 10টা নাও অ্যাভেলেবেল থাকতে পারে। তো সেক্ষেত্রে 10টা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে 10টা, অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে কম প্রোভাইড করতে হবে, কিছু করার নাই। তারপরে সিলেক্ট করলাম আমরা দুইটাই, এই নিউম্যান আর নাপা 10টা করে। তো সিলেক্ট করা মানে হচ্ছে আমরা এডিট করতে পারতেছি এটা। তারপরে সাবমিট প্রেসক্রিপশনে ক্লিক করতে হবে। সাবমিট প্রেসক্রিপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে মেডিসিন প্রোভাইড করা হবে এবং মেডিসিনটি স্টক থেকে আপডেট। ডিসপেন্সারি অফিসারের যে আরেকটি কাজ, অর্থাৎ রিকোয়েস্ট, মেডিসিন রিকোয়েস্ট করা। মেডিসিন রিকোয়েস্ট করবে কাকে? মেডিসিন রিকোয়েস্ট করবে সিনিয়র অফিসারের কাছে। তো এই পার্টটি এক্সপ্লেন করবে রাসেল। অফিসারের কাজ হচ্ছে তার কাছে যে স্টককৃত ওষুধ আছে সেখান থেকে পেশেন্টদেরকে অর্থাৎ স্টুডেন্ট অথবা টিচারদেরকে ওষুধ ডিসপেন্স করতে পারবে। তো এটা অনেকটা ফার্মাসির মতো, তবে তার ডিসপেন্সারিতে যে ওষুধ সেগুলো সে একটি টাইম ডিউরেশনের জন্য স্টক অফিসারের কাছে আবেদন করতে পারবে। তো সেই আবেদনটা সে এখান থেকে করবে। তো এখানে সে লিস্ট অফ মেডিসিন দেখতে পারবে। তো কোনো একটা ওষুধ যদি তার স্টকে কম হয় তখন সে রিকোয়েস্ট করতে পারবে যে আমার এতগুলো দরকার, এই মেডিসিনটি দরকার। তো যখনই ডিসপেন্সারি অফিসার কোনো একটা ওষুধের রিকোয়েস্ট করবে তখন সেটা চলে যাবে হচ্ছে অর্থাৎ ডিসপেন্সারি অফিসার এই ওষুধটি সে রিকোয়েস্ট করেছে 23টি তার দরকার। তো এখন যদি সিনিয়র অফিসার এটা অ্যাকসেপ্ট করে তখন এটার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাবে। অর্থাৎ এই ওষুধটি সে এত তারিখ পর্যন্ত ইউজ করবে এবং এত তারিখ পর্যন্ত সে আসলে ডিসপেন্স করতে পারবে। তো এই ইনফরমেশনটি প্রত্যেকটা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারেই হিসাব করা হয় যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য সে কতগুলো ঔষধ আসলে ডিসপেন্স করছে। সিনিয়র অফিসারের ক্ষেত্রে যে অ্যাড মেডিসিনটা বাটনটা রয়েছে, ট্যাবটা রয়েছে, সেখান থেকে সিনিয়র অফিসার মেডিসিন অ্যাড করতে পারবে। অ্যাড নিউ মেডিসিন অ্যাড করার জন্য অ্যাড নিউ মেডিসিন ক্লিক করবে। এখানে মেডিসিনের নাম দিবে, সাপোজ কিছু একটা দিলাম, জায়গায় ব্যাচ নং দিলাম কিছু একটা, তারপর ডেসক্রিপশন দিতে হবে, তারপরে কোয়ান্টিটি দিলাম, তারপরে এক্সপায়ারি ডেট দিলাম, একটা এক্সপায়ারি ডেট, প্রাইস দিলাম। তো এটা দিয়ে সাবমিট করলে এই যে প্রেসক্রিপশন অর্থাৎ এই যে আমরা নিউ মেডিসিন অ্যাড করছি ওইটা কিন্তু অ্যাড হবে। তো নিউ মেডিসিনটা এই যে নাপা নিউ, এটা আমরা কিন্তু অ্যাড করছি। সো এক্সপায়ার্ড দেখাচ্ছে কারণ আমরা এই আমরা যে ডেটটা দিয়েছিলাম ডেটটা ছিল, ডেটটা ইজ 2024/19। সো এটা এক্সপায়ার্ড হয়ে গেছে কারণ এক্সপায়ার্ড দেখাচ্ছে স্ট্যাটাস। আর এখানে যে ডক্টর যখন প্রেসক্রিপশন করে পেশেন্টের তখন বিভিন্ন মেডিসিন ম্যানুয়ালি টাইপ করে যেগুলো স্টকে নাই, তো ওইগুলা ডিরেক্টলি চলে আসবে সিনিয়র অফিসারের কাছে। সো সিনিয়র অফিসার এগুলো দেখে যদি মনে হয় যে এগুলা স্টকে অ্যাড করা দরকার সেক্ষেত্রে সেগুলোও অ্যাড করতে পারবে নিউম্যান। আবার চাইলে কোনো একটি মেডিসিন যদি আপডেট করতে চায়, আপডেট করার জন্য এই যেমন এটা হচ্ছে লো স্টক আছে, তো যদি সংখ্যা আমরা আপডেট করতে চাই 100 করতে চাই, তো 100 করে দিলাম। আপডেট করলে এই যে এখন হয়ে গেছে কি স্ট্যাটাস হয়ে গেছে কিন্তু অ্যাভেলেবেল। তো এভাবে সিনিয়র অফিসার মেডিসিন কন্ট্রোল করতে পারবে। এবারে যদি আমরা কোনো একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করি, তো স্টুডেন্ট তো শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। তো বুক অ্যাপয়েন্টমেন্টের আমরা আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আস্ক ফর মেডিকেল অ্যাডভাইস। এটা হচ্ছে একটা এআই বট যেটা হচ্ছে মেডিকেল অ্যাডভাইস দিতে পারে। তো এক্ষেত্রে তাকে যদি আমরা যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড বা মেন্টাল হেলথ যে কোনো ধরনের পরামর্শ চাই, সাপোজ বললাম আই অ্যাম ডিপ্রেসড, হোয়াট টু ডু, তো এক্ষেত্রে যদি বলি আস্ক উইদাউট ভয়েস রেসপন্স আর উইথ ভয়েস রেসপন্স দুইটা আছে, একটা যদি ক্লিক করি আস্ক উইথ ভয়েস রেসপন্স, তো সেক্ষেত্রে একটি রেসপন্স দিছে, এই রেসপন্সটা হচ্ছে টেক্সট রেসপন্স। তো আমরা একই কাজ যদি বলি আস্ক উইথ ভয়েস রেসপন্স, Depression is a serious condition and it's important to seek help. Talking to a mental health professional is a great first step. If you're in Dhaka, you can get free treatment at the Dhaka University Medical Center. They have trained professionals who can offer support and guidance. Remember, you're not alone and there is help available. তো এটাকে এভাবে ট্রেন করেছি আমরা। আবার আরেকটা যদি রেসপন্স আমরা দেখি, মাই লেগ ব্রোকেন। I'm sorry to hear that your leg is broken. It's important to seek immediate medical attention for a broken bone.
Please go to the nearest emergency room or call an ambulance. You'll need an X-ray. And likely a cast or splint to help your leg heal properly. এবারে যদি আমরা পাস্ট রেকর্ডে যাই, পাস্ট রেকর্ডে হচ্ছে তাকে যত ডাক্তার প্রেসক্রাইব করছে বা প্রেসক্রিপশন করছে, অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন অথবা ফার্মাসি থেকে যখন মেডিসিন গ্রহণ করে তখন স্ট্যাটাসটা আসবে ডিসপেন্সড। তো এই সবগুলো শো করবে। তো এক্ষেত্রে এই যে পাস্ট প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশনগুলো সে এখান থেকে দেখতে পারবে। এটা হচ্ছে ডক্টর, কোন ডক্টর প্রেসক্রিপশন করেছিল, তার কি প্রবলেম, ফিভার, তারপর হচ্ছে তাকে কি মেডিসিন সাজেস্ট করছে, এগুলো। আরও প্রেসক্রিপশন থাকলে সেগুলোও কিন্তু দেখতে পারবে। এক্ষেত্রে 2টা মেডিসিন, ডিউরেশন 10, টাইম স্পেসিফাইড করে নাই, বিফোর ফুড নাকি আফটার ফুড, ইনস্ট্রাকশন দিছে। এ জায়গায় হচ্ছে টাইমটা স্পেসিফাইড ছিল বিফোর ফুড, এ জায়গায় করে নাই, প্রেসক্রিপশন ডেট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। এবারে যেসব ডক্টর তাকে প্রেসক্রিপশন করেছিল তাদেরকে চাইলে সে রেটিং করতে পারবে। তো সাপোজ আমি 4 স্টার যদি দিতে চাই, 4 স্টারে ক্লিক করলাম, অপশনাল একটা কমেন্ট দিলাম, ভেরি নাইস, সাবমিট করলাম। তো এটা কিন্তু রিভিউটা সাবমিট হয়ে গেল। আবার এক্ষেত্রে আমরা চাইলে কিন্তু রিভিউটা ডিলেটও দিতে পারবো। তো ডিলেট দিলে আবার 0 হয়ে গেল রেটিং। তো সেক্ষেত্রে আমরা চুজ করতে পারবো। আর যদি আমরা দিয়ে দেই একবার, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা আর অ্যাভেলেবেল পাবো না ডিলেট করার আগ পর্যন্ত। এবার ডক্টরের ওই কারেসপন্ডিং ডক্টরের প্রোফাইলে গেলে, সেই প্রোফাইলে গেলে কিন্তু প্রোফাইলের রেটিংগুলো এবং রিভিউগুলো দেখা যাবে। সেক্ষেত্রে টোটাল 3টা রেটিং আছে, 4 স্টার, 3 স্টার, 1 স্টার এবং কমেন্ট আছে, এবং টোটাল রেটিং হচ্ছে 2.67, এত % রেটিং, এগুলো কিন্তু দেখা যাবে, ডক্টর দেখতে পারবে। এবং সেক্ষেত্রে তার ইমপ্রুভের জায়গা আছে কিনা সেগুলো। লগ ইন করার পরে মাই প্রোফাইল অপশনে গিয়ে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, তার পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো চেঞ্জ করতে পারবে। তখন তার পাসওয়ার্ড দিতে হবে। এবং লগড ইন ইউজার আছে যারা, তারা তাদের প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারবে। এবং যখন প্রোফাইল পিকচার আপডেট করা হবে তখন সেখানে সব জায়গায় আপডেট হবে। লেফট কর্নারে যে আর একটা টুল টিপ কম্পোনেন্ট আছে, অর্থাৎ রিপোর্টে বাগ, এটা হচ্ছে সেন্ট্রির ফিচার। সো এখানে হচ্ছে এটা আমরা ইউজ করেছি যদি কোনো ইউজার কোনো বাগ পায়, তো বাগ পেলে সেক্ষেত্রে তার ইনফরমেশন সহ চাইলে ডেসক্রিপশন দিয়ে বাগের স্ক্রিনশট অ্যালাউ, কোনো একটা বাগ পেলে সেই স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারবে এবং আমরা তার টেক কেয়ার করতে পারবো। কনফার্ম সেন্ড বাগ। সো এটা আমাদের ইমেলে চলে যাবে। সো আমরা সেটা টেক কেয়ার করতে পারবো। যদি কোনো বাগ পায় তো সেক্ষেত্রে কোনো ইউজার তা রিপোর্ট করতে পারবে। সো এটা ছিল আমাদের প্রজেক্টের ফুল ডেমনস্ট্রেশন। সো থ্যাংক ইউ।